আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যা ব্যাচের আরো একটি লাইভ সেশনে। আজকে আমাদের লাইভটি মূলত অ্যাডমিশন, যারা এবার ভার্সিটিতে অ্যাডমিশন পরীক্ষার জন্য বসতে যাচ্ছে তাদেরকে কেন্দ্র করে। আজকে আমাদের লাইভের টপিক হচ্ছে সায়েন্স গ্রুপ এবং আইবিএ ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য। তো বুঝতে পারছো আজকে লাইভটি খুবই বেশি ইম্পর্টেন্ট। আজকে আমাদের সাথে থাকছে 4 জন গেস্ট। আসুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা জাহান ঋতু। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম। আমি তাসনিম সামাদ লাবণ্য। বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম। আমি মুনতাসির মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আছি। ধন্যবাদ সবাইকে। আমাদের আরেকজন গেস্টের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য তার আসতে দেরি হচ্ছে। আশা করি সে আমাদের সাথে অতি দ্রুতই জয়েন করতে পারবে। এখন আমরা কিছুক্ষণ বিরতি নিব আমাদের লাইভটি শেয়ার হয়ে নেওয়ার জন্য। তোমরা যারা আমাদের লাইভটি দেখছো তারা হচ্ছে যে আমাদের লাইভটি শেয়ার করে দিতে পারো যার যার টাইম লাইনে, যাতে করে তোমাদের মতো তোমাদের বন্ধুরাও উপকৃত হতে পারে।
আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি লাইভটির মূল পর্যায়ে। মূল পর্যায়ে শুরুতেই আমি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে চলে আসব। কোয়েশ্চেনটা হচ্ছে যে এইচএসসি আর হচ্ছে যে অ্যাডমিশনে যে পড়ালেখা, এই দুটোর মধ্যে কি কোনো মিল রয়েছে? এই দুটো জিনিসকে একত্রিত করে কিভাবে সামঞ্জস্য করে পড়ালেখাটা আগানো যায়? চলে যাচ্ছি ঋতুর কাছে। ধন্যবাদ অর্পিতা আপনাকে প্রশ্নটির জন্য। এইচএসসি এবং অ্যাডমিশনের পড়াশোনায় কিছুটা মিল তো অবশ্যই আছে, কারণ অ্যাডমিশনের পড়াশোনা অনেকটা অ্যাডভান্স লেভেলে, তো সেটার বেসিক হিসেবে কাজ করে এইচএসসি প্রিপারেশন। এখন এইচএসসি প্রিপারেশন যার অনেক ভালো থাকবে সে অবশ্যই একটা প্লাস পয়েন্টে থাকবে, তার প্রিভিলেজ থাকবে কিছু। কিন্তু এইটাও না যে কেউ যদি মনে করে আমার এইচএসসি প্রিপারেশন অনেক ভালো, তো আমাকে অ্যাডমিশনে মেবি আর কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না, এটা একটা ভুল কথা। আবার যারা হচ্ছে গিয়ে এইচএসসি তে খুব ভালো প্রিপারেশন নেয়নি, তারা যে অ্যাডমিশনে মানে প্রিপারেশন নিয়ে অনেক ভালো একটা রেজাল্ট আশা করবে এরকমটাও হয় না। তো কিছুটা মিল অবশ্যই আছে, এইচএসসি বেসিক হিসেবে কাজ করে। তো মিলের জায়গাটা আমি যেটা বলবো, এইচএসসি তে যার প্রিপারেশন খুব ভালো থাকে তার হচ্ছে গিয়ে যতগুলো টেক্সট বুক আছে প্রতিটা সাবজেক্টে তো মিনিমাম দুটো করে টেক্সট বুক সবাই ফলো করে এইচএসসি লেভেলে, তো ওই টেক্সট বুক সম্পর্কে তার খুব ভালো একটা ধারণা থাকবে। তো অ্যাডমিশন টেক্সট বুক পোর্শন থেকে যেই পার্ট গুলো থাকবে সেগুলো নিয়ে তাকে তখন বেশি চিন্তা করা লাগবে না, বা অ্যাডমিশনের এই টাইমটাতে তাকে হচ্ছে কি আবার যে টেক্সট বুক পড়া নতুন করে সেটা তাকে করতে হবে না। সে হচ্ছে গিয়ে আগে থেকে যে টেক্সট বুক তার তার পড়া আছে সেটা যদি সে আবার রিভাইজ করে তাহলে তার একটা ভালো ঝালাই হয়ে যাবে, তার প্রিপারেশনটা আরো ভালো হবে। এটা একটা অবশ্যই মিল আছে। আর কিছু পার্থক্য আছে, পার্থক্য যেমন হচ্ছে গিয়ে টাইমের একটা বিষয়। এইচএসসির যেই সিলেবাসটা সেই সিলেবাসটা আমরা হচ্ছে গিয়ে মোটামুটি 1.5 বছর সময় তো আমরা পাই। আমি আমাদের সময়ের কথা বলছি, এবারের কথাটা একটু ভিন্ন। মোটামুটি 1.5 বছর সময় আমরা পেয়েছি এই এইচএসসি সিলেবাস কভার করার জন্য। তো 1.5 বছর হিসেবে অনেকটা হিউজ একটা টাইম। বাট অ্যাডমিশনে কিন্তু আমরা হচ্ছে কি রেজাল্ট দেওয়ার পর থেকে বা অ্যাডমিশনে আমরা সর্বোচ্চ 3 থেকে 4 মাস সময় পেয়েছি, এরপরে আমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো এখানে সময়টা কিন্তু অনেকখানি কমে গিয়েছে, বাট সিলেবাস কিন্তু মোটেও কম না। সিলেবাস এইচএসসি যা ছিল তা তো আছেই, আবার ওই যে বললাম অ্যাডভান্স লেভেলে, তো সেইটার সাথেও আরো এক্সট্রা কিছু প্রিপারেশন নেওয়া লাগে। এই টাইমের একটা বিষয় আছে যে টাইম অনেক কম। আবার আমাদের মধ্যে অনেকের টেন্ডেন্সি আছে যে আমরা এইচএসসি তে বেশ কিছু টপিক আমরা বাদ দিয়ে যাই, কিছু কিছু টপিক বাদ দিই কারণ আমাদের কাছে অল্টারনেটিভ আছে। সৃজনশীল থাকে, আমরা সৃজনশীলে এইচএসসি তে পরীক্ষা দিই ইন্টারে, তো এই জন্য হচ্ছে কি আমরা বেশ কিছু টপিক বাদ দিয়ে যাই। বেশিরভাগ যেমন ম্যাথে ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে ফিজিক্সে কিছু টপিক, ম্যাথে স্থিতিবিদ্যা বলবিদ্যা, আবার বায়োলজির কিছু টপিক আমরা এগুলো বাদ দিয়ে যাই। বাট অ্যাডমিশনে হচ্ছে গিয়ে যে যেই টপিক গুলো বাদ দেওয়া হয়েছে অ্যাডমিশনেও যদি ওই টপিক গুলো বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এটা খুব বড় একটা রিস্কে ফেলবে। কারণ অ্যাডমিশনে হচ্ছে গিয়ে প্রশ্ন আসবে কম, বাট কোন চ্যাপ্টার থেকে আসবে তা আমরা কেউ জানি না, এবং প্রতিটা প্রশ্ন এখানে খুবই ইম্পর্টেন্ট। এবং কোন প্রশ্ন যে আমি বাদ দিয়ে যাব, কোন একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলো আমি সেটা বাদ দিয়ে যাব, আমি অ্যান্সার করবো না, তাহলে কিন্তু এইটা আমাকে ব্যাকস্টেপ করবে। এটা আমার জন্য হচ্ছে গিয়ে খুব বড় একটা নেগেটিভ দিক হিসেবে কাজ করবে। তো এই হিসেবে হচ্ছে গিয়ে যাদের এইচএসসি তে প্রিপারেশন খুব ভালো ছিল তাদের উচিত হবে হচ্ছে গিয়ে তাদের ওই এইচএসসি পড়াগুলোকে যে একেবারে বাদ দিয়ে দিবে তা না। অ্যাডমিশনের সময় এই এইচএসসি পড়াগুলো তাদেরকে ঝালাই করতে হবে, এবং এই অ্যাডমিশনে যে অ্যাডভান্স লেভেলের কিছু পড়াশোনা আছে সেগুলো তাদেরকে হচ্ছে গিয়ে প্রতিনিয়ত পড়তে হবে, কারণ সবাই মোটামুটি কিছু গাইডলাইন পায়। আর হ্যাঁ, প্রশ্নের প্যাটার্নে এইচএসসি তে তো আমরা সৃজনশীল এবং হচ্ছে গিয়ে এমসিকিউ দিয়ে আসি, বাট অ্যাডমিশনে তো তা না। অ্যাডমিশনের প্যাটার্নটা কিন্তু এক এক জায়গায় ভার্সিটিতে এক এক রকম, প্যাটার্নটা পুরো বদলে যায়। তো সেই প্যাটার্নটার সাথে খাপ খাওয়ানো এটাও একটা বিষয় আছে। তো সেই হিসেবে এইচএসসি তে যে যার প্রিপারেশন খুব ভালো ছিল, তো ভালো হবে যে সে টেক্সট বুকের হেল্প সহজে নিতে পারবে এবং আরো অ্যাডভান্স লেভেলে পড়া সহজে করতে পারবে। বাট যার প্রিপারেশন এমন একটা ভালো ছিল না তাকে হচ্ছে কি অনেকটা পরিশ্রম করতে হবে এই সময়, যে আমার প্রিপারেশন ভালো না আমি অ্যাডমিশনের প্রিপারেশন নিব না, এটা ভাবলেও কিন্তু ভুল, এটাতে তারই ক্ষতি। অ্যাডমিশনের যতটুকু টাইম আছে তার মধ্যে তাকে হচ্ছে গিয়ে ওই এইচএসসি টা কাভার করে অ্যাডমিশনটা করতে হবে, এজন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর এবারের কথা যেটা বলবো, এবার কিন্তু এইচএসসি তে বিগত বছরগুলোর তুলনায় এইচএসসি ইন্টারে হচ্ছে গিয়ে সময় বেশি পাওয়া গিয়েছে, যেহেতু এইচএসসি পরীক্ষা অনেকখানি পিছিয়ে গিয়েছে। আর অ্যাডমিশনে কতটা টাইম পাওয়া যাবে সেটা এখন আমরা কেউ শিওর না।
তো সময়টা ভালোভাবে ইউটিলাইজ করে এইচএসসি তে এই বেসগুলো আমার ক্লিয়ার ছিল, সেগুলোকে কাজে লাগিয়ে আমি একাডেমিকে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা খুব সহজেই ভালো মতো করতে পারবো। আর এই তো, এইটাই। অর্পিতা? আচ্ছা, আমাদের সাথে আমাদের আরেকজন গেস্ট চলে এসেছে। আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তার কাছ থেকে তার পরিচিতিটা একটু জেনে নিব। ধন্যবাদ। আমি প্রথমে একটু দুঃখিত, আমি আসলে একটু বাইরে ছিলাম দেখে আসতে একটু লেট হয়ে গেছে। তো আমার নাম হচ্ছে মিথুন কুমার দে, আমি বর্তমানে রয়েছি রাশিয়া ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। ধন্যবাদ। ধন্যবাদ মিঠুন আপনাকে। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দেখা যায় যে অনেকে অনেক ভালো প্রিপারেশন নিয়ে ফেলে এইচএসসি তেও অ্যাডমিশনের আগে আগেও, কিন্তু তারা কিছু হ্যাক্স বলা যায় বা হচ্ছে যে কিছু আম, হ্যাঁ, কিছু হ্যাক্স বা হচ্ছে যে কিছু আম, আম, হ্যাঁ হ্যাঁ কিছু স্ট্র্যাটেজি মিসিং করে ফেলে, যার কারণে হচ্ছে যে তাদের অ্যাডমিশন পরীক্ষা ভালো হয় না। তো সেই ক্ষেত্রে কি করা যায়, এই বিষয়ে কথা বলবে আজকে তাসনিম। ধন্যবাদ অর্পিতা প্রশ্নটার জন্য। হ্যাঁ, এটা আসলেই খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ দেখা যায় যে এইচএসসির সময়ে আমরা অনেক সময় অনিহিত যে কথাটা বললো একটু আগেই, অনেক সময় অনেক কিছু বাদ দিয়ে ফেলি, অনেক কিছু স্কিপ করে চলে যায়। অ্যাডমিশনে কিন্তু সবার প্রথমে এই সুযোগটা একদমই নাই। এখানে সব মানে প্রশ্ন যে কোথায় থেকে আসবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। অনেক সময় দেখা যায় যে ম্যাথের 20টা চ্যাপ্টার আছে, আমি একটা চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম। কিন্তু এতে করে হতে পারে কি, যে চ্যাপ্টারটা তুমি বাদ দিলা সেই চ্যাপ্টারটা থেকে একটা প্রশ্ন চলে আসলো যেটা অন্য সবাই পারলো আর তুমি পারলা না। তো এই জায়গায় যে মার্কসটা চলে যাচ্ছে, এইটা কিন্তু খুব ইজি একটা মার্কস মানে মিস হয়ে যায়। তো এই ক্ষেত্রে সবার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এইচএসসি লেভেলে যে যা স্কিপ করে এসেছে সেটা আগে শেষ করা। এটার পাশাপাশি অ্যাডমিশনে, আর অ্যাডমিশনটা মানে এইচএসসি পরীক্ষার চেয়ে কেন আলাদা, কারণ এইচএসসি পরীক্ষায় কিন্তু এ প্লাস এর নাম্বারের কোনো লিমিট নাই। অসংখ্য মানুষ এ প্লাস পেলে সবাইকে এ প্লাস দেওয়া হবে, কিন্তু অ্যাডমিশনে কিন্তু সিট নাম্বারটা ফিক্সড। এইখানে যে কয় মানে 1000 জন, এর মধ্যে 1000 জন মানে এর চেয়ে বেশি কিন্তু নিবে না কেউ, অবভিয়াসলি। তো এর জন্য নিজেকে সাধারণ প্রস্তুতির পাশাপাশি এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যেন অন্য আরেকজনের থেকে এগিয়ে থাকা যায়। তো এই বিষয়টার জন্য সবার প্রথমে দরকার কি, একটা রুটিন ফলো করা, নির্দিষ্ট রুটিন ফলো করে। তার আর এই জিনিসটা কিন্তু পরীক্ষার আগে দিয়ে না, যখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু হবে তখন থেকে মোটামুটি একটা 3 মাসের রুটিন, আমি কখন আমার সিলেবাস শেষ করব, কখন আমি কোন পড়াটা পড়বো, সবকিছুর একটা মোটামুটি গোছানো রুটিন যেন থাকে, এটা সবার আগে খুব বেশি ইম্পর্টেন্ট, যেন সবগুলো সিলেবাস শেষ হয়ে যায়। যদি রুটিন না করে এলোমেলো ভাবে আগোছালো ভাবে পড়তে থাকি, তাহলে দেখা যাবে যে পরীক্ষার আগে এসে সবকিছু এলোমেলো হয়ে গেছে। আর রুটিন করার ক্ষেত্রে অবশ্যই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে 1 মাস আগে আমি যে পড়াটা পড়ছি সেটা যে আবার একদম পরীক্ষার আগে দিয়ে রিভিশন দিব তা না। সময় বের করে করে কিন্তু পুরোনো পড়াগুলো রিভিশন দিতে থাকতে হবে। আর আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যেটার জন্য অনেক শিক্ষার্থীর সমস্যা হয়, সেটা হলো টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা। অ্যাডমিশন পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে সেগুলো সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। এখন এটা কিন্তু একদম সত্যি যে ঢাকা ইউনিভার্সিটির হোক বা যে কোনো ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেলের পরীক্ষার যে প্রশ্নগুলো থাকে সেটা যদি অন্য একটা সময় একটা স্টুডেন্টকে দেওয়া হয় সলভ করতে, এবং 3-4 ঘন্টা সময় দেওয়া হয়, সে কিন্তু দেখা যাবে যে 80 থেকে 90% প্রশ্ন সলভ করে ফেলতে পারছে। আর একটা স্টুডেন্ট যদি অ্যাডমিশন পরীক্ষায় 80 থেকে 90% কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসতে পারে, তাহলে চান্স পাওয়া থেকে আর কি তাকে কেউ অ্যাকচুয়ালি আটকাতে পারবে না। কিন্তু টাইম ম্যানেজমেন্টটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। তো টাইম ম্যানেজমেন্ট মানে অনেক বেশি স্পিড রাখতে হয় হাতে, অনেক বেশি ফাস্ট হতে হয় সবগুলো করার ক্ষেত্রে, সেটা এমসিকিউ হোক আর সিকিউ হোক, যেখানে যেটা লাগে দুটোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফাস্ট হতে হবে। তো টাইম ম্যানেজমেন্টের জন্য যেটা করা যেতে পারে সেটা হলো যে প্রথম থেকেই বিগত বছরের প্রশ্নগুলো বারবার করে সলভ করা। এক্ষেত্রে দুইভাবে সলভ করা যায়, চ্যাপ্টার ওয়াইজও আবার ইয়ার ওয়াইজও। কিন্তু টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি বলবো যে ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করাটা অনেক বেশি মানে ফ্রুটফুল হবে। কারণ যখন আমি 1 ঘন্টা সময় নিয়ে যদি একটা ভার্সিটির মানে 2019 সালের প্রশ্ন সলভ করতে বসি, দেখা যাবে প্রথমে আমি যেদিন বসবো সেদিন হয়তো 30 থেকে 35% পারছি। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে জিনিসটা দেখা যাবে যে পরীক্ষার আগে 80 থেকে 90% দক্ষতায় চলে গিয়েছে। আর আরেকটা বিষয় হলো খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে মানে অ্যাডমিশনের
কিভাবে মানে সিকিউ তে বলা যাক বা এমসিকিউ তে বলা যাক, এমসিকিউর জন্য কিন্তু কোনো রাফশিট থাকে না, আর সিকিউটাও করতে হয় খুব ছোট একটা জায়গার মধ্যে। তো আমরা যে এতদিন বিশাল খাতা পেয়ে এসেছি, অনেক জায়গা পেয়ে এসেছি, সেই অভ্যাসটা একটু ত্যাগ করতে হবে। কারণ এখানে সবকিছুই খুব লিমিটেড, দেখা যায় যে কোশ্চেনের মধ্যেই একটু রাফ করে ফেলতে হয়, দিয়ে এমসিকিউ অ্যান্সার করতে হয়। আর সিকিউর জন্য তো হাফ পেজের মধ্যে যেভাবে হোক না কেন কমপ্লিট করতে হয়। তো এই টুকিটাকি বিষয়গুলো মাথা, আর প্রত্যেকটা সাবজেক্টের জন্য তো কিছু আলাদা টেকটিক্স আছে, সেটা পরে ধীরে ধীরে বলবো। তো আপাতত এই বিষয়গুলো মাথায় রাখলেই একটা শিক্ষার্থীর ভালো করার চান্স রয়েছে। অর্পিতা। ধন্যবাদ আপনাকে। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে যে যখন হচ্ছে যে অ্যাডমিশন পরীক্ষাগুলো শুরু হয়, তার আগে আমাদের আশেপাশে অনেক কিছুই শোনা যায়, অনেক গুজবের কথা শোনা যায়, অনেকেই অনেক মতবাদ দিয়ে থাকে। তো আসলে এইসব নেগেটিভ ভাইব গুলো থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখা যায়? মুনতাসির। থ্যাংক ইউ ভেরি মাচ অর্পিতা। আর যে কোশ্চেনটা করলেন এটা আসলে খুবই লেজিটিমেট একটা কোয়ারি, আর এটা আমরা আসলে সবসময় দেখি। এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে আমরা অ্যাডমিশনের সময় ব্যাড বাস খাবোই, এটা খুবই স্বাভাবিক, আর ইটস আ পার্ট অফ দ্য প্রসেস। এখন যেটা করা যেতে পারে, ইফ আই সে ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে অলওয়েজ ফোকাস থাকতে হবে, এবং ইউ নিড টু নো হাউ টু লিভ দ্য অল দ্য বুলশিটস বিহাইন্ড। এখানে একটা বিষয় হচ্ছে কি, আমি আমার যদি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, তাহলে আমার যে প্রবলেমটা হচ্ছিল যে আমি বই খাতার মধ্যে নিজেকে খুবই সীমাবদ্ধ করে ফেলছিলাম। আর আসলে আমার ফ্যামিলির ইচ্ছাতেই আমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হয়, যদিও আমার সেটা নিজের ইচ্ছা ছিল না। তো আমি ওটা নিয়েও বেশ খানিকটা ডিপ্রেসড ছিলাম। এখানে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে এইরকম বিভিন্ন রকম পিয়ার প্রেশারের কারণে, বিভিন্ন রকম ডিপ্রেশনের কারণে যেটা হয় সাধারণত, যে আমরা সহজে ডিমোটিভেটেড হয়ে যাই, আর আমরা আমাদের পারফরমেন্সটা পুরোপুরি দিতে পারি না। তো ইন দ্যাট কেস, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু হোয়াট এভার ইউ ডু বেস্ট। আর তার থেকে বড় কথা হচ্ছে যে নিজেকে সবসময় মোটিভেটেড রাখতে হবে, আর নিজেকে একবারে বই খাতার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা যাবে না। হ্যাঁ, এটা একটু কন্ট্রোভার্সিয়াল শোনাতে পারে, কিন্তু আসল কথাটা হচ্ছে যে নিজের প্রপার রিক্রিয়েশনের টাইমটাও রাখতে হবে। তাহলে হবে কি, যে আমার যত আননেসেসারি জিনিসগুলো, সেদিকে আমার ফোকাসটা কখনো ডাইভার্ট হবে না, অন্তত পক্ষে আমি যেটা মনে করি আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে যে, অ্যাজ জাস্ট আই সেড, ইটস আ পার্ট অফ দ্য প্রসেস। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এগুলো থেকে বাঁচাটা যতটা না সহজ, তার থেকে বেশি হচ্ছে যে এই যে বিভিন্ন রকমের গুজব বা পাশের বাসার আন্টি, এগুলোতে কান না দেওয়ার প্র্যাকটিস করাটা আরো বেশি সহজ, আমি যেটা মনে করি। আর if you anytime feel like you need help, it can be professional help or it can be help from your family. Just remember that there are people who really care about you. There are people who really love you. So be sure to ask for help. অনেক ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আমি যেটা দেখি, যে ছেলেদের টক্সিক ম্যাসকুলিনিটি বলে একটা ফেনোমেনা আমরা দেখি, যেটার কারণে তারা নিজেরাই নিজের কাছে অ্যাডমিট করে না যে তারা ডিপ্রেস। তারা হচ্ছে যে তাদের হেল্প দরকার, তাদের যে কোনো রকম মেন্টাল সাপোর্ট দরকার বা এনিথিং লাইক দ্যাট। সবার মধ্যে এটা কমন, ছেলে মেয়ে সবার মধ্যেই। তো আমি মনে করি যে ইউ হ্যাভ টু আস্ক ফর হেল্প ইফ ইউ নিড হেল্প। আর যেটা মেইন কন্টেক্সট যেটা ছিল, যে আমরা বিভিন্ন রকম গুজব বা বিভিন্ন রকম ব্যাড বাস থেকে নিজেকে কিভাবে ফ্রি রাখতে পারি, এটা আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার। যেহেতু আমি এটাতে কান না দিতে দিতে এক সময় এটা আসলে কাজ হওয়া হয়ে যাবে। আর ইফ ইউ হ্যাভ এ গোল, জাস্ট ওয়ার্ক ফর ইট। ধন্যবাদ অর্পিতা। ধন্যবাদ মুনতাসির আপনাকে। আম, এই পর্যায়ে ওকে। আচ্ছা, আমরা তাহলে এবার নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে, যেহেতু আজকে আমাদের সায়েন্স বেসিসে আজকে আমাদের লাইভ সেশন, তো হচ্ছে যে এই সায়েন্সের টপিক গুলো বা হচ্ছে যে সায়েন্সের সাবজেক্ট গুলোর উপরে কিভাবে ভালোভাবে সিলেবাস কভার করা যায়, অ্যাডমিশনের প্রিপারেশনটা কিভাবে ভালোভাবে নেওয়া যায়। মিঠুন। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।
আসলে অ্যাডমিশনের প্রিপারেশনটা আসলে সায়েন্সের যে ইউনিটগুলা সেটা হচ্ছে আমরা সাবজেক্ট বেসড, যেহেতু আমাদের সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি রয়েছে। তো আমরা এই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজই কিছু বলার চেষ্টা করব। তো আমি প্রথমে বায়োলজি দিয়ে বলার চেষ্টা করছি। তো বায়োলজিতে আসলে কিসের বই পড়বো, এটা অনেক একটা বড় ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আসলে আপনি বায়োলজি হচ্ছে এতদিন ধরে এইচএসসি অ্যাডমিশনে যে বইটা পড়ে এসেছেন ঠিক সেই বইটাই পড়বেন। এছাড়াও এখন আপনাকে বায়োলজির ক্ষেত্রে একটা জিনিস খুবই মাথায় রাখতে হবে যে বায়োলজির ক্ষেত্রে আপনি অ্যাডমিশনে বায়োলজি দাগাবেন নাকি ইংলিশ বা বাংলা দাগাবেন। যেমন আমি নিজে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগের দিন আমি ডিসাইড করেছিলাম যে আমি বায়োলজি দাগাবো নাকি ইংলিশ দাগাবো। তো আসলে এরকম করলে আসলে আপনি খুব প্রেসারে পড়ে যাবেন। আমি যে ভুলটা করেছি সেটা আশা করি আহ আপনারা কেউ করবো না। তো এই জন্য আমরা বলবো যে আমি বায়োলজি দাগাবো নাকি ইংলিশ বা বাংলা, পরীক্ষার নিয়মটা যেটাই হোক না কেন সেটা দাগাবো, সেটা এখনই মানে এই লাইভের পরেই আমি ডিসাইড করে ফেলবো। এটা গেল বায়োলজির ব্যাপারটা। আর বইয়ের বলতে আপনি বা তুমি যে বইটা পড়েছো এতদিন ধরে অ্যাডমিশনের জন্য বা এইচএসসি এর জন্য, সেই মেইন বইটা পড়লে আমার মনে হয় বায়োলজি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এরপরে আসি কেমিস্ট্রির কথা। তো কেমিস্ট্রিতে অনেকেই বলে যে ভাইয়া কেমিস্ট্রিতে এতগুলা বই, কোন বই পড়বো বা কি কি বই পড়বো। তো আমি কেমিস্ট্রির বিষয় যেটা বলবো যে সেম জিনিস, যে বইটা তুমি এইচএসসি তে পড়ে আসছো, যে বইটার সাথে তোমার পরিচয় আছে, যে বইটার প্রতিটা পেজ বা কিছু পেজ তোমার চিনো বা দেখে তুমি বলতে পারবা যে না এই পেজটা আমি একবার হলেও দেখেছি, সেই বইটা তুমি পড়বা। এখন অনেকেও তো বলবে ভাই আমি তো ইন্টারে অনেকগুলা বই পড়ছি। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা না, তুমি তো কখনোই একটা চ্যাপ্টার একটা বই থেকে বা অনেকগুলা বই থেকে পড়োনি। তুমি হয়তো বা একটা চ্যাপ্টার একটা বই থেকে পড়ছো, আর একটা চ্যাপ্টার আরেকটা বই থেকে পড়ছো, ওকে ফাইন, তুমি যে চ্যাপ্টারটা যে বই থেকে পড়েছো সেই চ্যাপ্টারটা এখন সেই বই থেকেই পড়ো। এক্সট্রা করে নতুন অমুক স্যারের বই বা অমুক পাবলিকেশনের বই বা অমুক কোচিং এর বই, এরকম বই আমার মনে হয় না পড়া দরকার আছে। তো আমি যেটা বলবো যে বইয়ের ক্ষেত্রে তুমি যে বইটা রয়েছে এতদিন ধরে, যে বইটা তোমরা পড়েছো সেই বইটা পড়ো। প্লাস প্লাস তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে এতদিন ধরে যে খাতা বানিয়ে ফেলো। ঠিক আছে, যে খাতাটা আসলে তোমরা কেমিস্ট্রি সংকেত রয়েছে, বা তুমি মনে করো যে একটা চ্যাপ্টার পড়লা, এই চ্যাপ্টারে কিছু সংকেত তোমার কাছে নতুন লাগলো বা কঠিন লাগলো, কিছু বিক্রিয়া তোমার কাছে কঠিন লাগলো, তোমার মনে হচ্ছে যে এটা হয়তো বা আরো 2-3 মাস পর তুমি ভুলে যাবা, হইতেই পারে, স্বাভাবিক। তো তুমি কি করবা, সেই সংকেতগুলা বা বিক্রিয়াগুলা একটু তুমি তোমার ওই খাতাটাতে লিখে ফেলবা। এখন সেটা একটা ছোট খাতা, দিন শেষে হয়তো বা প্রতিদিন বা প্রতি সপ্তাহে একবার করে তুমি এই বিক্রিয়াগুলো পড়বে। এতে কি হবে, তোমার জিনিসগুলো রিভাইজ হয়ে যাবে। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে একটা ছোট খাতা তৈরি করা, এবং খাতাতে তোমরা আগে যতগুলা ছোট ছোট জিনিস রয়েছে, যেমন অ্যাডমিশনের ক্ষেত্রে, ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলো আসলে খুবই দরকার। যেমন বিক্রিয়া বলি কিংবা কোনো সংকেত বলি, অথবা এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এছাড়াও হচ্ছে পর্যায় সারণী, যে মৌলগুলো রয়েছে তাদের ভর, তাদের পারমাণবিক সংখ্যা, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এবং কখন অনেকে বলে যে ভাইয়া কত পর্যন্ত শিখবো, আসলে এক্সাক্ট তো যদি শিখতে পারো তাহলে সবকিছু শেখা দরকার, বাট লিস্ট আমাকে 1 থেকে 30-35 পর্যন্ত তো জানতেই হবে। সাথে আমাদের কিছু স্পেসিফিক নাম্বারের মৌল রয়েছে, যেগুলা ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো জানতে হয়। সো এই সব বিষয়গুলো আসলে আমরা যদি ছোট একটা নোট খাতা তৈরি করি এখনই, এই ভিডিও করার পর ভিডিওটা দেখার পরেই, তাহলে আমার মনে হয় না যে এটা নিয়ে কোনো সমস্যা হবে। যদি খাতাটা আমার থাকে তাহলে যে সুবিধা সেটা হচ্ছে আমি এটা পরীক্ষার আগের দিন আমি আমার যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো মনে হয়েছে সেগুলো আমি দেখে ফেলতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে। সেম জিনিসও যদি আমি বলি ফিজিক্সের ক্ষেত্রেও কেমিস্ট্রির মতনই সেম কথা। সেটা হচ্ছে যে কোন বই পড়বো, বইটা হচ্ছে সেম বই যে বইটা আমি এতদিন ধরে পড়ে এসেছি। এছাড়াও আমার যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি কোশ্চেন ব্যাংক সলভ করবো, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, বায়োলজি হোক।
কোশ্চেন ব্যাংকটা খুবই ইম্পর্টেন্ট। এখন অনেকেই বলে যে ভাইয়া কোশ্চেন ব্যাংকে কি কোশ্চেন ডাইরেক্ট কমন পড়ে? তো আমি বলবো না, কোশ্চেন ব্যাংকের কোশ্চেন সেভাবে তোমার আসবে না। এই মনে করো যে আগের বছরের কোশ্চেন হুবহু কোনো ভার্সিটি তুলে দিবে না, কিন্তু যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেন গুলো আছে একই প্যাটার্নের কোশ্চেন গুলো দিয়ে দিবে। এখন এটা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি যখন একই প্যাটার্নের কোশ্চেন দেখবা তখন হচ্ছে পরীক্ষার হলে তোমার কাছে জিনিসটা মনে হবে আচ্ছা ঠিক আছে এটা তো আমি করছি। এই কারণে আমরা সবাই বলি যে কোশ্চেন ব্যাংকের ইম্পর্টেন্সটা অনেক বেশি। সো কোশ্চেন ব্যাংকটা আমরা সবাইকেই শেষ করতে হবে অ্যাট লিস্ট। এখন ফিজিক্সের হোক বা কেমিস্ট্রির হোক, তো দিন শেষে আমি বলবো যে ফিজিক্সের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসগুলাই আমাদেরকে করতে হবে। যেমন হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ছোট খাতা তৈরি করব। ছোট খাতায় হচ্ছে আমরা ফিজিক্সের প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আমরা একটা খাতায় লিখে ফেলবো। এখন এক সূত্র থেকে আরেক সূত্রে কিভাবে যাওয়া যায়, এই ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে এগুলো লিখে ফেলবো। এগুলা লিখলে কি হবে, পরীক্ষার আগের দিন আমি একবার চোখ বুলিয়ে যাই তাহলে আমার জিনিসটা রিভাইজ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে একটা অনেক ব্যাপার আছে যে অনেকে জিজ্ঞেস করে ভাই একটা ম্যাথ তো 8-10টা নিয়মে করা যায়, তো কোন নিয়মে করলে আসলে নাম্বার পাবো? তো আমি যেটা বলবো যে একটা ম্যাথ যতটা এফিসিয়েন্টলি, যতটা কম সময়ে, যতটা কম টাইমে করতে পারে সেই ম্যাথটা সেভাবে করব। তো এটার জন্য ভাই কি করব? তখন এটার জন্য আসলে তোমাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। এখন প্রথমে আসলে আমরা একটা ম্যাথ দেখে শর্টকাট নিয়মে করতে পারবো না। তো আমি যখন প্রচুর পরিমাণে ম্যাথটা প্র্যাকটিস করবো বা একই ধরনের ম্যাথ 4-5 বার করবো, তখন আচ্ছা ঠিক আছে এটা তো এক সূত্রে করলাম, আচ্ছা দেখি তো এটা অন্য সূত্রে করা যায় কিনা, একটু ট্রাই করি, ডিফারেন্ট ভাবে তো ট্রাই করতে আমার সমস্যা নেই। তো এইভাবে আসলে আমরা এই জিনিসটা ট্রাই করতে পারি। প্লাস আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের আশেপাশে যদি এখন ক্যালকুলেটর থাকে, আমরা আসলে ক্যালকুলেটরটা আমাদের ঘরেই রাখবো না, কোনোভাবেই না। মনে করেন ক্যালকুলেটরটা যেখানে পড়তে বসতেছি সেটা থেকে 10 হাত দূরে বা 100 হাত দূরে রাখবো। এখন অনেকে বলবে ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছি প্লাস তো ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, তো আমি ক্যালকুলেটর তো আমার দরকার হয়। তো হ্যাঁ আমি বলবো যে না, আপনার ক্যালকুলেটর দরকার হবে না, কারণ আপনি ক্যালকুলেটর ছাড়াই করেন। এখন ক্যালকুলেটর ছাড়া করার সুবিধা কি? ক্যালকুলেটর ছাড়া করার যে সুবিধা সেটা হচ্ছে আপনি প্রচুর পরিমাণে আপনার মেন্টাল ম্যাথ করতে হয়। তো অ্যাডমিশনের ক্ষেত্রে, ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আসলে আপনি প্রচুর পরিমাণে রাফ করতে হয়, ঠিক আছে? তো যখন আপনি ক্যালকুলেটরে করছেন তখন তো আপনি এই প্র্যাকটিসটা হচ্ছে না, কিন্তু যখন হচ্ছে আপনি এভাবে হাতে করবেন তখন আসলে এই প্র্যাকটিসটা আপনার খুব বেশি হবে এবং খুব ভালোভাবে হবে। তো আমি সবসময় বলবো যে ক্যালকুলেটরটা রাখারই দরকার নাই। এখন ইঞ্জিনিয়ারিং এর যে প্রিপারেশনটা, সেটা হলে আসলে আপনি ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ গুলো আপনি ক্যালকুলেটর ছাড়া করেন, সমস্যা হয়তো বা আপনার 5 মিনিট সময় বেশি লাগবে, কিন্তু আপনি এটা একটা আপনার প্র্যাকটিস হবে। এখন বলবেন ভাই এত বড় বড় ম্যাথ আমি কিভাবে হচ্ছে প্র্যাকটিস করব বা ক্যালকুলেটর ছাড়া করব? সো আমি সবসময় বলবো যে প্র্যাকটিস গুলা হচ্ছে আপনি 10-এর গুণিতক বা 100-র গুণিতক যে ম্যাথ গুলা আছে, যে কোনো ম্যাথ, যে কোনো সংখ্যাকে আমরা যদি 10-এর গুণিতক, 100-র গুণিতক বা 1000-এর গুণিতক উপর নিচে দ্বারা গুণ করি বা ভাগ করি, তাহলে হচ্ছে সেই ম্যাথ গুলা আমাদের খুবই ইজি হয়ে যায়, মানে ক্যালকুলেশন করাটা ইজি হয়ে যায়। সো এই ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে এই যে অ্যাডমিশন যেটা রয়েছে ভার্সিটি, সেটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে অ্যাজাম্পশন করতে হয়। তো আমরা যখন প্রচুর পরিমাণে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করব এবং ক্যালকুলেটর ছাড়া আমি 4টা অপশনের একটা অপশন আমি চুজ করতে অ্যাজাম্পশন করব, প্রথম প্রথম আমার ভুল হবে, ইটস ফাইন। বাট যখন এটা করতে থাকবো কন্টিনিউয়াসলি, একটা সময় কিন্তু আমরা এই যে অ্যাজাম্পশন করার বিষয়টা, এটা কিন্তু আমাদের আয়ত্তে চলে আসবে। এইটাই আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই খুবই হেল্প করবে। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্যালকুলেটরটা আমাদের রাখারই দরকার নেই। তো ক্যালকুলেটর ছাড়া আসলে ম্যাথ করা যায়, আমিও করেছি, আশা করি অনেকেই করেছে। তো যদি আপনার মনে হচ্ছে যে একটা ম্যাথ কোনোভাবেই পারছে না, সেক্ষেত্রে আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারেন, বাট ক্যালকুলেটরটা ছাড়া ম্যাথ করলে আপনার এফিসিয়েন্স অনেক বেশি হয়। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর আর যে সাবজেক্ট হলো ম্যাথ, আচ্ছা ম্যাথের ক্ষেত্রেও সেম বিষয়, আপনি যে বইটা পড়েছেন সেই বইটাই পড়বে নতুন করে। তো আসলে অনেকে আসলে এইচএস এর সময় আমরা হচ্ছে ম্যাথ গুলো হচ্ছে শুধু বোর্ডের ম্যাথ গুলা করতাম। আসলে ভার্সিটি অ্যাডমিশনে আসলে বোর্ডের ম্যাথ বা এভাবে কোনো ম্যাথ না, আপনি সব ম্যাথ যদি সময় পান করবেন, বাট
ম্যাথ গুলা যদি যতটা কম সময় করা যায়, দেখবেন যে ভার্সিটি অ্যাডমিশন নিয়ে বলি বা মানে বেসিক্যালি তো ভার্সিটি অ্যাডমিশনটা হচ্ছে যে ম্যাথ গুলা কিন্তু খুব বড় বড় আসবে না, কিন্তু ম্যাথ গুলো খুব ট্রিকি ম্যাথ আসবে বা ছোট ম্যাথ আসবে। তার মানে হচ্ছে আমাদের ম্যাথ গুলার কনসেপ্ট ঠিক রাখতে হবে, তো বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। তো এই জিনিসটা বলবো যে ম্যাথের ক্ষেত্রেও হচ্ছে আমরা বইগুলা, নর্মাল বই আমরা যেগুলো পড়েছি সেগুলো পড়তে পারি, কোশ্চেন ব্যাংক করতে পারি, প্লাস হচ্ছে যে যে জিনিসটা বললাম যে একটা খাতাতে আপনি প্রত্যেকটা সূত্র লিখে, মানে চ্যাপ্টার লিখে চ্যাপ্টার গুলার সূত্র লিখে ফেলুন। এই সূত্রগুলো আপনার পরীক্ষার আগে খুবই খুবই হেল্প করবে। যেমন আপনি যদি, এখন আমরা জানি না আসলে অ্যাডমিশনে বা এবছর কিরকম ভাবে হবে, যেমন সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে যখন বাসে যাচ্ছিলাম মনে করেন যে ঢাকা থেকে অন্য কোনো জেলায়, তখন কিন্তু আমি ওই খাতাটা দেখে আমরা যা সূত্রগুলো আমি রিভাইজ করতে পারছিলাম। তো অনেকে দেখছিলাম বড় বড় বই পড়ছে, এটা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আপনি যদি ওই খাতাটা থাকে তখন হচ্ছে আপনার পুরা অ্যাডমিশনের একটা ওভারঅল একটা ভিউ চলে আসছে। তো এইটা হচ্ছে আমার মোটামুটি ওভারঅল যে সাবজেক্টের বিষয়টা। তো প্লাস আমি একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, এটা একটা টেকনিক বলা যায়, তো যেটা অ্যাডমিশনের ক্ষেত্রে আসলে কাজে লাগে। তো আমি সবাইকে বলবো যে যদি সম্ভব হয় তোমরা হচ্ছে একটা রুটিন করে ফেলবে। এখন রুটিনটা কিভাবে করবে? রুটিনটা এভাবে করবে, এটা সম্পূর্ণ তোমার নিজের উপর কিভাবে রুটিনটা করবে, কিন্তু রুটিনটা এইভাবে করবে যেন মনে করো যে আজকে বা এক মাসে, সামনের এক মাসের রুটিন তুমি করবা। মনে করো আজকে ভিডিওর পরেই তুমি এটা শুরু করবা। তো এক মাসের রুটিন যখন করবা তখন মনে করো যে তোমার 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো তুমি এক মাসের ভিতর মনে করো ফিজিক্সের 3টা চ্যাপ্টার বা 4টা চ্যাপ্টার শেষ করবা, বা ম্যাথের 3টা চ্যাপ্টার শেষ করবা। এখন ফিজিক্স তো শুধু খালি বই পড়বা না, বইয়ের সাথে হয়তো বা কোশ্চেন ব্যাংক পড়বা বা অন্য কোনো পাবলিকেশনের বই পড়বা বা এক্সেট্রা এক্সেট্রা। তোমার তো আসলে বই খালি করলে তো সময় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো হয়তো বা তুমি 2 থেকে 3টা বই পড়বা। তো তুমি করবা যে রুটিনটা করবা, রুটিনটা এভাবে তুমি রুটিনে নোট করে রাখবা যে আজকে মনে করো প্রত্যেকটা দিনে ডেট বাই ডেট, যে প্রথমে এক মাসে যদি করতে সমস্যা হয় তুমি 3 দিনের করো, তারপর 3 দিন থেকে সেটা 7 দিন বাড়াও, 7 দিন থেকে সেটা 30 দিন করো। তো এইভাবে যখন তুমি বলবা রুটিনটা যখন করবা তখন হচ্ছে তুমি রুটিনে মনে করো যে ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার পড়লা। তো সেকেন্ড চ্যাপ্টার পড়ার পরে তুমি তারপর বায়োলজির একটা চ্যাপ্টার পড়লা। তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে বলার পরেই মনে করো যে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ছো, পড়ার পরে সেটা টিক চিহ্ন দিবা, যদি সম্ভব হয় সবুজ কালিতে টিক চিহ্ন দিবা। তো এটা কেন বলছি, এটার পিছনে একটা সাইকোলজিক্যাল বিষয় কাজ করে, যেটা হচ্ছে আমি অ্যাডমিশনের সময় কিছু ভিডিও দেখেছিলাম। তো এখানে এই সাইকোলজিক্যাল বিষয়টা কাজ করে যে হিউম্যান মাইন্ড প্রচন্ড পরিমাণে গেম খেলতে পছন্দ করে। তো আমরা তো যখন গেম খেলি তখন হচ্ছে কোন একটা লেভেলে আটকে গেলে আমাদের খুব মানে হতাশা হয় বা হয়। তখন আমরা যখন একটা গেম লেভেল ক্রস করি তখন দেখবা যে টিক চিহ্ন আসে সবুজ রঙের। তো তুমি এই রুটিনটাকে মনে করো যে একটা গেম, রুটিনটাকে মনে করো পুরো একটা গেম, এবং প্রত্যেকটা সাবজেক্টকে মনে করো একটা লেভেল। তো তুমি যদি একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার শেষ করো সেটা তোমার একটা লেভেল শেষ হলো। এতে কি হবে, এবং এই রুটিনটা তুমি তোমার পড়ার টেবিল বা তুমি যেখানে পড়তে বসো সেটা সামনে আঠা দিয়ে বা ইয়া দিয়ে লাগিয়ে রাখবে। তো লাগিয়ে রাখলে সেটা কি হবে, লাগিয়ে রাখলে হবে হচ্ছে সে সেটা হচ্ছে তুমি তখন হচ্ছে এই জিনিসটা তুমি যখন পরীক্ষার আগে দেখবা, পরীক্ষার আগে যখন দেখবা যে তোমার এতগুলা লেভেল কমপ্লিট বা তোমার প্রায় সব লেভেল কমপ্লিট, তুমি সাইকোলজিক্যালি একটা বেনিফিট পাবা। তো এই বিষয়টাই হচ্ছে কাজ করে আসলে, এটা আমি পার্সোনালি আমাকে খুব হেল্প করছে। তো এটা আশা করি অনেককেই হেল্প করবে। তো সব মিলে আমি যেটা সামারি সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, ক্যালকুলেটর ছাড়া ম্যাথ, প্রচুর পরিমাণে ম্যাথ করতে হবে, ডিসাইড করতে হবে যে আমি আগে বায়োলজিতে আগাবো নাকি আগে ইংলিশ বা অন্য কোনো আগাবো। ধন্যবাদ এতক্ষণ ধরে কথা শোনার জন্য। ধন্যবাদ অর্পিতা। মিঠুন মোটামুটি সবই বললো, এর সাথে আমি কিছু অ্যাড করতে চাবো। তা হচ্ছে গিয়ে বায়োলজিতে বিভিন্ন সাইন্টিফিক নেম আছে, যেহেতু ভার্সিটি অ্যাডমিশন গুলাই হচ্ছে গিয়ে অবজেক্টিভটাই প্রাধান্য পায়, আগে পেয়েছে, এবার এটা ভিন্ন হতেও পারে।
তো হচ্ছে গিয়ে বায়োলজিতে এর জন্য সাইন্টিফিক নেম গুলো মনে রাখা কিন্তু খুবই দরকার, পদ নামগুলো, কারণ ওগুলো দিয়ে অনেক প্রশ্ন আসে পরে, হচ্ছে গিয়ে ওই নামগুলো মনে না থাকার কারণে প্রশ্নগুলো দেখা যায় স্কিপ করতে হয়। আর হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতে ও সবই বললো, কেমিস্ট্রিতে যেমন কিছু বিক্রিয়া আছে, বিক্রিয়াগুলো অবশ্যই মনে রাখতে হবে, কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়া। এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে বিক্রিয়াগুলো বোঝা যাবে যে কোনগুলোর ইম্পর্টেন্স বেশি। সেই বিক্রিয়াগুলো অবশ্যই মনে রাখতে হবে, সংকেত মনে রাখতে হবে। ফিজিক্সের সূত্র তো অবশ্যই মনে রাখতে হবে, তো বলার কিছু নেই। আর কারণ সূত্র মনে না থাকলে ম্যাথ কোনোভাবেই করা যাবে না। আর প্র্যাকটিসের কথাটাও ও বলেই দিল সবগুলো। ম্যাথেও প্র্যাকটিস করতে হবে অবশ্যই, ক্যালকুলেটর ছাড়া। আর হ্যাঁ, যেটা হচ্ছে কি ম্যাথে বা ফিজিক্সে যে আমরা করব, রাফ করার জন্য জায়গাটা কিন্তু তেমন থাকবে না ভার্সিটি অ্যাডমিশনে। তো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে, সময়ের দিকেও খেয়াল রাখতে হবে, কারণ ম্যাথে হচ্ছে কি ছোট ম্যাথ কিন্তু দেয় না, মোটামুটি ভালো বড় ম্যাথই দেয়। তো এগুলো করার জন্য হচ্ছে কি যে টাইমটা লাগে, সেই টাইমটা কিন্তু হচ্ছে কি অ্যাডমিশনে পাওয়া যাবে না, অ্যাডমিশনে খুব কম সময় থাকবে, তো সময়ের দিকটাও খেয়াল রাখতে হবে, এভাবেই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো ওরা মোটামুটি সবকিছুই বলে ফেলেছে, আমি জাস্ট ছোট্ট কয়েকটা কথা অ্যাড করব যেগুলো খুব কমন প্রশ্ন থাকে। যেমন আমি আমার অনেক জুনিয়রকে জিজ্ঞাসা করতে দেখেছি যে আপু, কত ঘন্টা পড়লে চান্স পাবো, বা কত ঘন্টা করে আমার পড়াশোনা করা দরকার। এই জিনিসটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। আসলে কত ঘন্টা তুমি পড়বা সেটা কিন্তু নির্দিষ্ট সংখ্যাটা কিন্তু কখনোই কেউ বলতে পারবে না। এক একজনের ক্যাপাসিটি এক এক রকম। একটা পড়া অনেকে অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারে, কারো আবার একটু সময় লাগে, সেটা তো কোনো সমস্যা নাই, দিন শেষে পড়া কমপ্লিট হওয়াটাই হলো ব্যাপার। কিন্তু হ্যাঁ, একটা জিনিস খুবই বেশি গুরুত্বপূর্ণ, যেটা হলো তুমি এতদিন যা পড়ে এসেছো এইচএসসি লেভেলে, অ্যাডমিশনের পরিশ্রমের লেভেলটা কিন্তু আরো একটু বেশি বাড়াতে হবে। কারণ আরো একটু বেশি না, তোমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করতে হবে। তুমি যদি এখানে মানে খেলাফেলা করো, বা মনে করো যে এই চ্যাপ্টারটা আমি একটু কম পড়লাম, পরের চ্যাপ্টারটা আমি ভালো মতো পড়বো, এটা হয়তো পরে আমি পড়ে নিবো, পরীক্ষার আগে দিয়ে একবারে পড়ে নিবো তাহলে মনে থাকবে, এই জিনিসটা কিন্তু করা যাবে না। পরীক্ষার আগের জন্য, আগের দিনের জন্য বা পরীক্ষার 1 মাস সময়ের আগের জন্য কিছুই বাদ ফেলে রাখা যাবে না। সবকিছু আগেই চেষ্টা করতে হবে, না হলে পরীক্ষার আগ মোমেন্টে এসে মাথাটা এমন ভাবে এলোমেলো হয়ে যাবে, তখন আর কিছুই করা যায় না। তো যদি সাবজেক্ট ওয়াইজ বলতে আসি, তাহলে আমি জাস্ট দুইটা সাবজেক্ট নিয়ে বলবো। প্রথমে হলো বায়োলজি নিয়ে। বায়োলজি নিয়ে যে কথাটা বলার আছে, যে এইচএসসি তে যখন আমরা সৃজনশীল করতাম, তখন কিন্তু অনেক বড় বড় প্রশ্নের উত্তর মুখস্থ করতে হতো। এখন অ্যাডমিশন টেস্টে এসে সেটার আর প্রয়োজন হবে না খুব বেশি একটা, কারণ বড় বড় প্রশ্ন তো লিখতে আসবে না অবশ্যই। তো এক্ষেত্রে বায়োলজি পড়ার জন্য তোমরা যেটা করতে পারো, প্রতিদিন যে চ্যাপ্টারটা পড়বা সেটা দাগিয়ে দাগিয়ে ইম্পর্টেন্ট লাইন গুলো পড়বা। ইম্পর্টেন্ট লাইনগুলো যদি সবগুলো তোমার মাথায় থাকে অবজেক্টিভের জন্য, ওই ইনফরমেশন গুলো দিয়েই যে এক দুই জায়গায় হয়তো বা সিকিউ আসে, সেই জায়গাগুলো কভার হয়ে যাবে। সো বায়োলজিতে এখন আর পাতার পর পাতা মুখস্থ করে না, যে জাস্ট বেশি বেশি ইম্পর্টেন্ট লাইনগুলো পড়লেই এটার প্রিপারেশনটা ভালো মতো নেওয়া সম্ভব। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা চ্যাপ্টার পড়া শেষে কিন্তু অবশ্যই প্রশ্ন ব্যাংকটা দেখতে হবে। আচ্ছা, আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হলো যে মানে ধরো যে কিভাবে পড়বো। বই তো অবশ্যই পড়বা, সবাই বলেছে বই পড়ার কথা, বই পড়া খুবই বেশি প্রয়োজন, বইয়ের কিছুই আমরা বাদ দিব না। কিন্তু এরপরও কোশ্চেন ব্যাংক সম্পর্কে কিন্তু আমাদের খুব বেশি ভালো আইডিয়া থাকতে হবে। কারণ দেখা যায় যে একটা চ্যাপ্টার, সব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, কিন্তু ওই চ্যাপ্টারটার কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকটা ফোকাস করে অ্যাডমিশন নিয়ে বারবার প্রশ্ন আসছে, এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য কিন্তু কোশ্চেন ব্যাংক নিয়ে একটা খুব ক্লিয়ার আইডিয়া থাকতে হয়। তো এই জন্য প্রথমে যেটা করতে পারো, এখন তো একদম প্রিপারেশনের সময়, তাই প্রথমে বিভিন্ন বিগত 5 বছরের প্রশ্নগুলো ঘেটে ঘেটে বারবার দেখতে পারো। যে এখন তো বোঝার কথা যে একটা প্রশ্ন দেখলে এটা কোন চ্যাপ্টার থেকে এসেছে। তো এই টাইপের প্রশ্ন ব্যাংক গুলো ঘেটে ঘেটে ভালো করে দেখো যে কোন চ্যাপ্টারের কোন টপিক গুলো ফোকাস করছে। এটা কিন্তু অটোমেটিকলি তোমার মাথায় সেট হয়ে যাবে। এরপরে তুমি যখন পড়তে যাবা সেই চ্যাপ্টারটা, তখন দেখবা যে তুমি নিজে বুঝতে পারছো যে কোন বিষয়টা মানে কোন টপিকটার উপরে তোমার ফোকাসটা একটু বেশি দেওয়া প্রয়োজন। আর আরেকটা কথা না বললেই না, সেটা হলো কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে। অর্গানিক কেমিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা তোমার মনে করো যেখান থেকে প্রশ্ন আসবে, তুমি যে জায়গাতেই পরীক্ষা দিতে যাও না কেন, সব জায়গাতেই অর্গানিক থেকে প্রশ্ন আসবে। অর্গানিকটা নিয়ে অনেকে মনে করে কি যে এখন পড়লে তো এমনিও মনে থাকবে না, থাক আমি পরীক্ষার আগে দিয়ে পড়বো। এই জিনিসটা কিন্তু একদম করা যাবে না। শুরু থেকেই অর্গানিক পড়তে হবে, মানে অর্গানিকটা প্র্যাকটিসে রাখতে হবে।
তো এখন অর্গানিক প্র্যাকটিসে রাখার জন্য কি করতে পারো, সেটা হলো যে ধরো অর্গানিকের তো টপিক গুলো ভিন্ন ভাগ করা আছে, যেমন অ্যালকেন নিয়ে, অ্যালকিন নিয়ে ইত্যাদি নিয়ে। তো এক এক প্রতিদিন আধা ঘন্টা সময় করে তুমি মনে করো প্রতিদিন মানে প্রত্যেক দিনেরই এটা আধা ঘন্টা করে, আমি এটা করতাম প্রত্যেকদিন আধা ঘন্টা সময় নিয়ে অর্গানিকের যে কোনো একটা টপিক আমি রিভাইজ করতাম। এটা শেষ করতে পুরো অর্গানিক শেষ করতে হয়তো আমার 1 মাস থেকে 1.5 মাস সময় লেগেছিল। এরপরে যখন আমি সেকেন্ড ডিভিশনে গিয়েছি তখন দেখা যেত যে আধা ঘন্টার মধ্যে আমি 2টা টপিক কভার করতে পারছি। তো এরকম ভাবে আমি সবাইকে রিকোয়েস্ট করব অর্গানিকটা যেন কেউ মানে হেলাফেলা না করে। কেমিস্ট্রি থেকে যদি অর্গানিক পার্টটা আমরা বেশ ভালো মতো অ্যান্সার করতে পারি, তাহলে কেমিস্ট্রি বিষয়ে যে মার্কসটুকু পাওয়ার আশা আমরা করি কাঙ্ক্ষিত মার্কসটাই পাওয়া যাবে। আর হ্যাঁ, আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে ম্যাথ গুলো খুব মানে শর্ট, খুব তাড়াতাড়ি এবং কম জায়গার মধ্যে করার প্র্যাকটিস করতে হবে। ম্যাথে যেন কোনোভাবেই আমরা 2-3 পৃষ্ঠা লাগিয়ে প্র্যাকটিসের সময় যেন ম্যাথ না করি, কারণ এটা যদি প্র্যাকটিসের সময় তুমি যদি করতে থাকো বড় বড় করে, অ্যাডমিশন হলে যেয়ে কিন্তু তখন তোমার এই বিষয়টা সমস্যা হয়ে দাঁড়াবে। তাই শর্টকাট করে আর খুব দ্রুত সময়ের সাথে অঙ্কগুলো করার চেষ্টা করবে, ফিজিক্স ম্যাথ দুই ক্ষেত্রে, তাহলেই আশা করি ভালো প্রিপারেশন হবে। অর্পিতা। ধন্যবাদ সবাইকে। এখন আমরা কয়েকটা কমেন্ট নিয়ে নিই। আচ্ছা, ফার্স্টে একটা কমেন্ট আসছে যে অ্যাডমিশনের আগে এত কিছু শর্ট টাইমে কিভাবে কভার করব, এটা নিয়ে কেউ একজন বলুন। আচ্ছা, আমি বলি। ধন্যবাদ কমেন্টের জন্য। অ্যাডমিশনের আগে শর্ট টাইমে কিভাবে এত কিছু কভার করব, আসলে তো হচ্ছে গিয়ে এটা একটু অবাস্তব যে যদি নতুন করে সবকিছু আমি পড়তে চাই এই অল্প সময়ে, সেটা তো কখনোই সম্ভব না। তবে হ্যাঁ, ওই যে বারবার যেটা বলা হয়েছে যে রুটিনটাকে একটা রুটিন করে নিয়ে, রুটিন করে নিতে, রুটিনের মধ্যে নিজেকে নিয়ে আসতে, রুটিনের আয়ত্তে, যে প্রতিদিনই আমি সবগুলো সাবজেক্ট কিছু হলেও আমি দেখবো। কোয়েশ্চেন ব্যাংক দেখলাম বা টেক্সট বুক দেখলাম বা অন্য কিছু দেখলাম, আমি এভাবে অ্যানালাইসিস করবো। এভাবে যদি আমি রুটিনের মধ্যে থাকি, তাহলে এই অল্প সময়ে কভার করাটা তেমন কঠিন কিছু না। আর হচ্ছে গিয়ে যেটা বলবো যে পড়তে হবে, অনেক পড়তে হবে এই অল্প সময়, যেহেতু বুঝাই যাচ্ছে যে সময় অনেক অল্প, বাট পড়া অনেক বেশি, সিলেবাস অনেক বেশি, এইচএসসি এর সাথে আরো অনেক কিছু অ্যাড হচ্ছে। তো সেই হিসেবে হচ্ছে কি আমাকে অনেকটা সময় এর পিছিয়ে দিতে হবে। এর বিকল্প কিছু নেই, পড়ার বিকল্প। আর কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু হচ্ছে গিয়ে টেকনিক্স আছে, ওগুলো ফলো করে যদি আমি রুটিন মেনটেন করে পড়তে থাকি, তাহলে অবশ্যই কভার করা সম্ভব। ধন্যবাদ অর্পিতা। ধন্যবাদ ঋতুকে। এরপর আরেকটা কমেন্ট আসলো, অ্যাডমিশন এক্সামের সময় টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব আপু? তাসনিম। আচ্ছা, তো টাইম ম্যানেজমেন্টটা খুবই বেশি ইম্পর্টেন্ট। যেটা কথাটা আমি শুরুতেও বলছিলাম সেটা হলো যে আমাদেরকে ফার্স্টে একটা রুটিন বানিয়ে নিতে হবে। তো রুটিনটা কিভাবে সেট করবা, এটা তুমি একা একা নিজে নাও পারো। এক্ষেত্রে তোমার বড় যারা ভাই বোন আছেন অথবা পরিচিত কেউ যদি বড় থাকে, তাহলে তাদের হেল্প নিতে পারো। তারা কিভাবে পড়াশোনা করেছিলেন, কিভাবে আগিয়েছেন, সিলেবাসটা কভার করেছেন, তারা ইমিডিয়েট সিনিয়র, তাদের থেকেও জিজ্ঞাসা করতে পারো। আর যদি তাদের হেল্পের প্রয়োজন না হয়, তাহলে কিন্তু তাহলে কিন্তু তুমি নিজেই একটা রুটিন রেডি করতে পারো। প্রথমেই হয়তো পারবা না, দেখবা তুমি যখন ফার্স্ট টাইম রুটিন বানাতে বসছো, তখন দেখা যাবে যে টাইমের মধ্যে সবকিছু শেষ হচ্ছে না। 3 মাসের মধ্যে দেখা যাবে যে অনেক বেশি সিলেবাস তোমার হয়তো এইচএসসি তে কিছু ল্যাকিংস ছিল, এখন বাদ পড়ে যাচ্ছে। কিন্তু তোমার মনে করো যে তুমি রুটিনটা নিয়ে বসতে হবে। আসলে একবার আমি বসলাম 15 মিনিটে একেবারে যে বানিয়ে উঠে যাব, তা কিন্তু হবে না। রুটিনের পিছে একটু অবশ্যই সময় দিতে হবে, কিন্তু এই সময়টা দিলে পরবর্তীতে তুমি হেল্পফুল হবা। যদি একটা প্রথমেই প্রিপারেশন নিয়ে সবকিছু ঠান্ডা মাথায় রেখে কি কি পড়া আছে খুব সুন্দর মতো সর্ট আউট করে, তুমি দেখবা যে কোশ্চেন ব্যাংক গুলো থেকে এখন দেখা গেল। আচ্ছা, আমি একটা কথা বলি, যে তুমি কিছুতেই ধরো কভার করতে পারছো না, সবগুলো সাবজেক্টের সবগুলো চ্যাপ্টার তোমার কভার হচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো যে কোশ্চেন ব্যাংকের দিকে চলে যাও। কোশ্চেন ব্যাংক থেকে খুব ভালো মতো আইডিয়া নাও যে কোন জায়গাগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, বেশি ফোকাস করছে, সেই টপিক গুলোকে আগে প্রায়োরিটি দাও, আগে সেই জিনিসগুলো শেষ করো। তারপরে দেখো যে তুমি টাইম পাচ্ছ নাকি, টাইম পেলে তখন এক্সট্রা যে টপিক গুলো তোমার বাদ রয়ে গেল আগে, সেগুলো কভার করার চেষ্টা করো। এটা হলো একদম পরের ক্ষেত্রে, যদি কোনোভাবেই টাইম মিলানোর মানে সম্ভব না হয়, ও সেই ক্ষেত্রে তুমি আগে কোশ্চেন ব্যাংক ঘেটে ইম্পর্টেন্ট জিনিসগুলো সিলেক্ট করবা, তারপরে দেখবা যে আসলে কি হচ্ছে। আশা করি হিসেবেই হবে ঠিক মতন মানলে। অর্পিতা। ধন্যবাদ তাসনিম। এরপর কমেন্টটি হচ্ছে, ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ প্র্যাকটিস করব, একটু ডিটেলসে বলেন। মিঠুন।
আচ্ছা, যেটা হচ্ছে যে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করব, এটা আসলে আমাকেও যখন বলা হয়েছিল তখন আমি একটু মনে ভাবছি আচ্ছা এটা কি আসলে সম্ভব না। হ্যাঁ, এটা সম্ভব। এটা কিভাবে করবেন, আমি তো ওই সময় বললাম যে তুমি হচ্ছে যে কোনো 10, 100 বা 10 গুণিতক বেষ্টিত যে কোনো সংখ্যা দ্বারা যদি তুমি একটা সংখ্যাকে বা লব বা হরকে যদি উপর নিচে গুণ করো, তাহলে কিন্তু সেই সংখ্যাটার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু সেই সংখ্যাটা তোমার ক্যালকুলেশনের সুবিধা সুবিধা হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা জানি কোনো 10 কিংবা 100 বা 1000 দ্বারা যে কোনো সংখ্যাকে যখন আমরা গুণ করব বা ভাগ করব, তখন কিন্তু সেই জিনিসটা মানে কত ঘর ডানে যাবে বা কত ঘর বামে যাবে এটা তো আমরা সবাই জানি। তো এই জিনিসগুলো তখন আসলে আমাদের পক্ষে সোজা হয়ে যাবে। তারপরও দেখবা যে অনেক ক্ষেত্রে আসলে অনেক ম্যাথ করা যায় না। ঠিক আছে, সেই সকল ম্যাথ কি করবা, সেই সকল ম্যাথ হচ্ছে একটু কষ্ট করে হলেও, মনে করো যে একটা বিশাল বড় সংখ্যা, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন 5200 সামথিং 210 ধরলাম। এই সংখ্যাটাকে যদি আমি কত দ্বারা ভাগ করবো, এটা সংখ্যাটাকে যদি আমি 25 দ্বারা ভাগ করি, ঠিক আছে, তখন আমাকে প্রথমে আসলে দেখতে হবে যে 5210 এই সংখ্যাটা কি 5 দ্বারা বিভাজ্য কিনা। হ্যাঁ, অবশ্যই এটা 5 দ্বারা বিভাজ্য। 25 সংখ্যাটাও কিন্তু আমার 5 দ্বারা বিভাজ্য। তার মানে কি, এইটার দ্বারা আমরা সহজেই আমরা অ্যাজাম্পশন করে নিতে পারছি যে এইখান থেকে, মানে এই দুইটা জিনিস থেকে আমি বুঝতে পারছি যে এখানে কোনো দশমিকের অ্যান্সার আসবে না, এখানে একটা আমার পূর্ণ সংখ্যার কিছু একটা আসবে। তো সেখান থেকে আমরা আসলে খুব সহজে ম্যাথটা করতে পারবো। আমরা এরপরে হচ্ছে অনেকে বলবে যে ভাই এটা তো আসলে অনেক সময় লাগে, কিন্তু আসলে একটা ম্যাথ আপনার করতে একটু হলেও আপনার সময় দরকার। এখন প্রথম প্রথম যদি আপনাকে আপনি এখন বড় বড় ভাগ 1-2 মিনিটে 30 সেকেন্ডের ভিতর করতে পারবেন, এটা সম্ভবই না। কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস করতে 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 আপনার আসলে এফিসিয়েন্সিটা চলে আসবে, তো ভালোভাবে করতে পারবে। আর যে বেসিক যে যে জিজ্ঞেস করলা যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব, এটার একটাই অ্যান্সার, মানে 10 বা 100 বা 1000 বা 10-এর গুণিতক বিশিষ্ট বেশি কোনো সংখ্যাকে যদি আমি উপর নিচে গুণ করি, তাহলে আমাদের আসলে প্রকৃত সংখ্যাটা আসলে কোনো পরিবর্তন হয় না। তো সেক্ষেত্রে আসলে আমাদের ম্যাথটা করা ইজি হয়ে যায়। তো এইভাবে আসলে আমাদের প্র্যাকটিস করতে 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 আমাদের জিনিসটা আসলে ঠিক হয়ে যাবে। তো অর্পিতা, ধন্যবাদ। এই ক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যে অনেক সময় বড় বড় অঙ্কগুলো মানে দেখা যায় যে একটা বড় অঙ্কই যেটা ক্যালকুলেটর ছাড়া করাই সম্ভব না সেটা এমসিকিউতে দিয়ে দিল। তখন ওই ক্ষেত্রে এটাকে না অপশনের দিকে তাকাতে হবে, অপশন এলিমিনেট করে করে কিন্তু অনেকগুলো এমসিকিউ সলভ করা যায়। যেমন অনেক সময় ইউনিট দেখা যাবে যে ইউনিট ঠিক নাই, তার মানে ওই অপশনটা তুমি বাদ দিয়ে দিতে পারলা। আরেকটা সময় দেখ আরেকটা তোমার আর কোশ্চেন দেখে ধরো তুমি গেস করতে পারলা যে অ্যান্সারটা এটা থেকে এটার মধ্যে হবে, এইটুকুর মধ্যে। কিন্তু আর তোমার মনে করো একটা অপশন দেখতে পেলাম যে এটা এই মানে যে অপশনটা দেওয়া আছে সেটা তোমার এই মানে গেস করার চেয়ে অনেক বেশি বাইরের একটা সংখ্যা, মানে এটা কিন্তু বোঝা যায় একটা থাকে অনেক অন্যরকম মান যেটা হবেই না দেখে বোঝা যায়। তো ওইটাও তুমি এলিমিনেট করে দিলা, তারপরে থাকলো দুইটা। তারপরে তুমি সিম্পল একটা কাছাকাছি ক্যালকুলেশন করে কিন্তু সঠিক অ্যান্সারটা মোটামুটি গেস করে ফেলতে পারো। তো অপশন এলিমিনেটের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যে ফার্স্টে যেগুলো বড় বড় থাকবে ক্যালকুলেটর ছাড়া করার জন্য সেখানে চেষ্টা করবা যে আমরা অপশন গুলো এলিমিনেট করে ফেলতে ট্রাই করি। আর আরেকটা বিষয় সেটা হলো যে বিভিন্ন ধরনের অ্যাডমিশনের জন্য বাজারে অনেক ধরনের বই পাওয়া যায় যেখানে বিভিন্ন ধরনের শর্ট ট্রিক্স থাকে। বড় বড় দেখা যাবে যে অনেক বড় একটা অঙ্কের খুব ছোট্ট একটা ট্রিক্স আছে, যেটা ফলো করলে তুমি মানে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবা। যেমন ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের অনেক বড় নদী নৌকার অনেক বড় বড় অঙ্কগুলো আছে, কিন্তু দেখা যাবে যে যে শর্টকাট গুলো ওখানে দেওয়া থাকবে সেটা দিয়ে তুমি হয়তো বা যে ম্যাথটা তোমার করতে ক্যালকুলেটর সহই 2 মিনিট লাগতো, ওই টেকনিকটা জানা থাকলে দেখা যাবে তুমি 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারছো। তো বিভিন্ন ধরনের বই থেকে এই টাইপের শর্ট ট্রিক্স গুলো কালেক্ট করে একটা খাতায় যদি নোট করে রাখতে পারো যে এগুলো হলো আমার মেইন মেইন শর্ট ট্রিক্স, তাহলেও সেটা খুব হেল্পফুল হবে ক্যালকুলেটর ছাড়া করার জন্য। অর্পিতা। ধন্যবাদ তাসনিম, ধন্যবাদ মিঠুন। এবার চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে। আম, মেহেদি হাসান আনিক একটা প্রশ্ন করেছে, একসাথে কি মেডিকেল এন্ড ইঞ্জিনিয়ারিং ট্রাই করা উচিত, নিলে কিভাবে পড়বো? আম, আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি একটু দেওয়ার চেষ্টা করি। মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং একসাথে ট্রাই করাটা একটা হচ্ছে গিয়ে কি বলবো, একটা খুবই ভুল ডিসিশন। কারণ ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন আর মেডিকেলের প্রিপারেশন সম্পূর্ণ আলাদা। ইঞ্জিনিয়ারিং এ কিন্তু মোটামুটি সবগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতেই সিকিউর উপর বেশি জোর দেওয়া হয়, আর মেডিকেলে তো কোনো সিকিউ নেই। এইবারও মেবি হবে না, কারণ এর আগে প্রতিবারই এমসিকিউ ছিল।
তো এমসিকিউর প্রিপারেশন আর সিকিউ প্রিপারেশন অবশ্যই ভিন্ন। তার উপর ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে গিয়ে যেমন ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলোর উপর অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। এই কারণ বায়োলজি তো নেই, ইঞ্জিনিয়ারিং এ তিনটেই আছে। এই তিনটার উপর অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। ফিজিক্স থেকে অনেক হায়ার লেভেলের ম্যাথ করানো হয়, ম্যাথেও করানো হয়, কেমিস্ট্রিতে অনেক কিছু জানানো হয়। বাট মেডিকেলে তো সেটা না, মেডিকেলে বায়োলজি আর কেমিস্ট্রির উপর জোরটা বেশি থাকে। ফিজিক্স আর ম্যাথে হচ্ছে গিয়ে ফিজিক্সে তো বেশিরভাগই মান আসে, অনেক মান দিয়ে দেয়। তারপর হচ্ছে গিয়ে ম্যাথ তো থাকেই না, ফিজিক্সে অনেক মান থাকে, তো মানগুলো মনে রাখতে হয়। তো মেডিকেলে মেইন যে জিনিসটা কি, মেডিকেলের জিনিসটা হচ্ছে কি তুমি যত ভালো মনে রাখতে পারবে, তোমার মুখস্থ করা বা মেমোরাইজ করার ক্যাপাবিলিটি যত বেশি, তুমি মেডিকেলে তত ভালো করবে। আর ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে কি তুমি যত বেশি প্র্যাকটিস করবে, যে কোনো ম্যাথ সলভ করার তোমার যত অল্প সময়ে ফিজিক্স বা ম্যাথের যে অঙ্কগুলো আসে, ম্যাথ গুলো আসে, সেগুলো তুমি যত তাড়াতাড়ি সলভ করতে পারবে যত অল্প সময়ে, এবং খুব মোটামুটি ভালো অ্যাডভান্স লেভেলেরই ম্যাথ থাকে। তারপর কেমিস্ট্রিতেও বেশ কিছু অ্যাডভান্স লেভেলের টপিক থাকে, তুমি যত তাড়াতাড়ি সলভ করতে পারবে তোমার তত ভালো, এবং এগুলো হচ্ছে সিকিউ অবশ্যই। তো মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন সম্পূর্ণ ভিন্ন ধর্মী। তো এই দুইটো প্রিপারেশন একসাথে নিয়ে আসলে হয় না, কোনো কোনো দিকটাই যায় না। তুমি যদি একটার দিকে ভালোভাবে তুমি যদি কনসেন্ট্রেট করো, যে হ্যাঁ হয় আমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেবো বা মেডিকেলের প্রিপারেশন নেবো, তাহলে তুমি ফোকাসটা ভালো রাখতে পারবে, তোমার পড়াটাও ভালো হবে। তো দুইটার প্রিপারেশন একসাথে নেওয়া উচিত বলে আমি মনে করি না। ধন্যবাদ অর্পিতা। আচ্ছা, এখন আমরা লাইভের পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। কমেন্ট সেকশনের পার্টটা শেষ। তো হচ্ছে যে আম, একটা বিষয় যেটা বেশি ঘোলাটে থাকে, আইবি এর বিষয়টা। তো আইবি এর প্রিপারেশন গুলো কিভাবে ঠিকঠাক মতো নেওয়া যায়, আম, এই বিষয়ে কথা বলবে আজকে মুনতাসির। ধন্যবাদ। হ্যাঁ, আইবিএ প্রিপারেশন এবং আইবিএ এক্সামের বিষয়ে আমরা অনেক অ্যাজাম্পশনস, অনেক মিথ এবং অনেক রকম আরো বিভিন্ন রকম ধারণা দেখতে পাই। তো হুইচ ক্লিয়ারলি ডিক্টেটস দ্যাট মানুষের আসলে এই বিষয়ে নলেজ কম্পারেটিভলি কিছুটা কম। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড, আমি প্রথমে আইবিএ পরীক্ষার ব্যাপারে কিছু বলি। আইবিএ, অ্যাজ উই অল নো, আমরা বিজনেস স্টাডিজ করছি। And IBR exam is not like anything we have seen in our people SSC or HSC level. So IBA exam হচ্ছে mainly English, math আর analytical ability test করা হয়। আর এক্সামে সাধারণত 75 থাকে MCQ এবং 25 থাকে written। আর যার মধ্যে 30 থাকে ইংলিশ আর ম্যাথ এবং 15 থাকে analytical ability। All these are subject to change, এগুলো পরিবর্তিত হতে পারে। এটা হচ্ছে যে সার্কুলার দেখেই প্রিপারেশন নেওয়াটা বেটার। এবং আইবিএ এক্সাম আসলে অনেকে বলে খুব কঠিন, which I feel like is not true. আইবিএ এক্সাম আসলে অতটা কঠিন না, বাট ইট ইজ ভেরি কম্পিটিটিভ। আর আইবিএ তে অ্যাকসেপ্টেন্স রেট খুবই কম, যেটা আমরা সকলেই জানি। মোটামুটি যে 6 থেকে 8,000 জনের মতো পরীক্ষা দেয়, যার মধ্যে অ্যারাউন্ড 110 to 120 আমরা আইবিএ তে করতে পারি। তো অ্যাজ ইউ ক্যান সি, এটা আসলেই মানে অনেক কম্পিটিটিভ। তো এক্সামের প্রিপারেশনের ব্যাপারে আসি, যে সবার আগে ইংলিশ বলি। আমি নিজে বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের। তো ইংলিশটা আমার জন্য আসলে কিছুটা, কি বলবো, ইংলিশ সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া ছিল না, আইবি ইংলিশ কেমন হয় এবং সবকিছু আমার কিছুটা ফাজি ছিল। আর সত্যি বলতে কি, আমি এক্সামে ইংলিশেই সব থেকে বেশি আমি স্ট্রাগল করেছি। তো আইবি এক্সাম ইংলিশে সাধারণত আসে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, অ্যানালজি, এরর ডিটেকশন, সিনোনিম অ্যান্টোনিম, ফিল ইন দ্য গ্যাপ, এটসেট্রা। এগুলা ভেরি কমন জিনিস। বাট প্রবলেমটা হচ্ছে যে দিস ক্যান বি মেড ভেরি টাফ ইফ দে ওয়ান্ট টু ডু সো। তো আমরা যদি টপিক ওয়াইজ প্রিপারেশনে আসি, তাহলে আইবিএ ইংলিশ প্রিপারেশনটাই আমার কাছে মনে হয় যে কম্পারেটিভলি সব থেকে বেশি কঠিন। আর আচ্ছা, এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি। মুনতাসির, আপনার মাইকটা একটু দূরে, হয়তোবা শোনা যাচ্ছে না ঠিকঠাক মতো। ওকে, সরি, am I audible now? হ্যালো। হ্যাঁ, এখন হ্যাঁ, এখন ক্লিয়ারলি শোনা শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ।
সো আমি আইবিএ ইংলিশ প্রিপারেশনের ব্যাপারে বলছিলাম। আর ভোক্যাব, আইবিএ ইংলিশে গ্রামার এবং ভোক্যাব দুই ধরনের প্রশ্নই আমরা দেখি। তো আমরা সাধারণত বলি যে ভোক্যাবটাই বেশি কঠিন এবং ভোক্যাবটাতেই বেশি টাইম দেওয়া লাগে প্রিপারেশনের পিছনে। তো ভোক্যাব প্রিপারেশনের জন্য সাধারণত এসএটি, এইচপিএইচএফ বা হাই ফ্রিকোয়েন্সি আমরা যেটাকে বলি এবং ওয়ার্ড স্মার্ট, এই দুটো বই পড়লেই এনাফ। এনাফ বলতে কি আসলে ভোক্যাবের আসলে এটা এমন একটা জিনিস যেটার কোনো সিলেবাস বা কোনো লিমিট নেই, কাজেই আমরা আসলে নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা পড়লেই এটা এখান থেকে এটা কমন পাবে। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ যে যদি আমরা বলি যে একটা সলিড প্রিপারেশন, তাহলে এতটুকুই enough। আর ভোকাব অনেকগুলো ভোকাব মুখস্থ করতে হয়। এরপরে আসি আমরা রিডিং কম্প্রিহেনশনসে। রিডিং কম্প্রিহেনশনস ভালো করতে হলে এসএটি গাইড একটা মোটামুটি এনাফ। আর হচ্ছে যে বাকি যা কিছু আছে সেগুলো আমি বলবো যে জিম্যাট অফিসিয়াল গাইড এবং ক্লিপস্টোফেল ফলো করতে। এরপরে আমি চলে যাই ম্যাথ সেক্টরে। ম্যাথ হচ্ছে সাধারণত আমরা খুবই ইজি ম্যাথ দেখি, আর হচ্ছে যে ম্যাথ খুবই বেসিক লেভেলের, যেগুলো আমরা 6 থেকে 10 লেভেলে করে এসেছি। সো ম্যাথের প্রিপারেশনের জন্য আমরা যে কোনো ম্যাথ কোশ্চেন ব্যাংক আর হচ্ছে যে বইটার নাম হচ্ছে ম্যাথ বাইবেল এই দুটো। পার্সোনালি আমি শুধুমাত্র কোশ্চেন ব্যাংকই সলভ করেছি। আমি যতদূর প্র্যাকটিস বা আমি যতদূর প্র্যাকটিস করেছি বা আমি যতদূর প্রিপারেশন নিয়েছি, আমি ম্যাথ কোশ্চেন ব্যাংকের বেশি কিছু করিনি, এন্ড ইট কেম আউট গুড। আর এরপরে আমি যদি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নিয়ে কথা বলি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ইজ দ্য ফান পার্ট। আর হচ্ছে যে এখানে পাজল থাকে, ক্রিটিক্যাল রিজনিং থাকে, ডেটা সাফিসিয়েন্সি থাকে। আর এগুলোতে ভালো করার জন্য জিআরই বিগ বুক আর জিমেট অফিসিয়াল গাইডই এনাফ। এগুলো থেকে প্রিপারেশনটা নেওয়াটা একটু কঠিন, কারণ আমরা এই জাতীয় জিনিস আগে সাধারণত কখনো পড়িনি বা করিনি বা কোনো এক্সামে দেখিনি। কিন্তু যদি আমরা ওয়েল প্রিপেয়ার থাকি, আমরা যদি ওয়েল পজড থাকি, তাহলে হচ্ছে যে আমরা এটা বলতে পারি যে এখান থেকে প্রিপারেশনটা নেওয়া পসিবল। সো এই পার্টগুলোর শেষে সাধারণত একটা রিটেন পার্ট থাকে, এন্ড অ্যাজ উই অল নো ইট, রিটেন পার্টে আর হচ্ছে যে সাধারণত দুইটা দেয়া থাকে, রাইটিং কম্প্রিহেনশন লিখতে হয়। সো এমসিকিউ এক্সামের পরপরই রিটেন পার্ট শুরু হয়ে যায়। তো রাইটিং কম্প্রিহেনশনে ভালো করার উপায়টা হচ্ছে যে রাইটিং কম্প্রিহেনশনে কখনো অযথা লিখে বা হয়তো ব্রেইন মাসল ফ্লেক্স করার দরকার নেই। রাইটিং কম্প্রিহেনশনে জাস্ট কিপ ইট শর্ট, কিপ ইট সিম্পল, এন্ড দিস উইল বি মোর দেন এনাফ। এরপরে যদি আমরা বলি যে টাইম ম্যানেজমেন্ট, যেটা আইবিএ হচ্ছে যে মেইনলি একটা প্রেশার টেস্ট, তো এখানে টাইম ম্যানেজমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমি পার্সোনালি যেটা মনে করি যে মানে পুরোপুরি প্রিপারেশন নেওয়া শুরু করার আগেই কোশ্চেন ব্যাংক একটা কিনে কোশ্চেন ব্যাংক থেকে সলভ করা দরকার। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, কারণ আমি নিজেও এটাই করেছিলাম। আর হচ্ছে যে এটা করলে হয় কি, যে আপনার এই প্রবলেম সলভ করার যে এবিলিটিটা আর হচ্ছে যে টাইম ম্যানেজ করার যে এবিলিটিটা, ওটা হচ্ছে যে এক্সপোনেনশিয়ালি বেড়ে যায়। সো কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, এটার পরে নিজের ল্যাকিংস গুলো খুঁজে বের করে ওই হিসাবে ল্যাকিংস গুলোকে ট্রিট করে প্রিপারেশন নিতে হবে। আর অবভিয়াসলি যেটা মেইন পয়েন্ট, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সেটা কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকলে আপনি বুঝে যাবেন যে কোন অংশটা আপনি আনসার করবেন আর কোন জায়গাটা আপনি স্কিপ করবেন। অ্যাজ এন এক্সাম্পল, একটা ম্যাথ যেটা কম্পারেটিভলি করতে বেশি টাইম লাগে, ধরা যাক 3 মিনিট টাইম লাগে, ওই 3 মিনিট টাইমের জন্য কি আপনি আপনার ওই 1 মার্ককে ফোকাস করবেন, নাকি ওই 3 মিনিট টাইম ধরে আপনি অন্য জায়গায় 4 মার্কের আনসার করবেন? এই জিনিসটা, এই সেন্সটা ডেভেলপ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর আর হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে আমি সবসময় বলতে চাই একটা জিনিস, যে সবসময় হাতে সময় রেখে শেষ করা উচিত। যে 90 মিনিটের এমসিকিউ এক্সাম, টার্গেট রাখা উচিত যে আমি 85 মিনিটেই আমার এক্সামটা শেষ করব। তাহলে হাতে কিছু সময় পাওয়া যায় আমি যে জিনিসগুলো ছেড়ে এসেছি বা আমি যে জিনিসগুলো পারিনি, ওগুলো একবার রিভিউ করে নেয়ার। আর এর পরবর্তীতে যদি ইফ ইউ গেট সিলেক্টেড, দেন ইউ গেট কলড ইনটু দ্য ভাইভা। আর ভাইভা খুবই সিম্পল, সকালে একটা রাইটিং অ্যাসেসমেন্ট হয়, আর সেটা খুবই সিম্পল হয়, বাট দ্যাটস আ পার্ট অফ দ্য ভাইভা। সো ইফ ইউ মিস ইট, দেন ইউ ডোন্ট গেট এ চান্স টু গেট ইনটু আইবিএ। সো ওখানে খুবই সিম্পল থাকে, আর ওখানে মেনলি সাধারণত মার্কিংস এর থেকেও বেশি সেখানে আপনার হয়তো ভাইভাতে আপনার যে মৌখিক অ্যাসেসমেন্টটা হবে, ওখানে হয়তো আপনাকে ওই সকালবেলা আপনি কি লিখেছেন ওটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। এন্ড ভাইবার ব্যাপারে বলতে কি, ভাইবা আসলে
এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে যে তাদের ভাইবা এক্সপিরিয়েন্সটা কেমন। বাট আমার জন্য ভাইবাটা ছিল খুবই চিল, আর হচ্ছে যে খুবই ইজি ছিল। আর ভাইবাতে সাধারণত আপনার হচ্ছে যে নলেজ চেক করে না, জাস্ট আপনি বেসিক কমিউনিকেশন করতে পারছেন কিনা সেটাই দেখে। সো আমি নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি যে অ্যাজ ইউ ক্যান সি, আমার কমিউনিকেট করাটা আমার পক্ষে একটু কষ্ট হয় মানুষের সাথে প্রায়। সো আমি ভাইবা বোর্ডে আমি সরাসরি স্বীকার করেছিলাম যে আই এম ফিলিং ভেরি নার্ভাস, এন্ড এই জন্যই আমার কথা বলতে খুব একটা অসুবিধা হচ্ছে। সো দে টুক ইট, মানে তারা এটাকে স্বাভাবিকভাবেই নিলেন, ভাইবা বোর্ডে যারা ছিলেন। সো এটা বলার কারণ হচ্ছে যে ইটস অলওয়েজ বি ইয়োর সেলফ, মানে কাউকে ইমপ্রেস করার জন্য ট্রাই, মানে অন্য কোনো মানুষ সাজার দরকার নেই। মানে আপনি যেটা না, আপনাকে সেটা হওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট বি ইয়োর সেলফ এন্ড ইউ উইল রক ইট। আর এর বাইরে বলতে হয় যে কিছু কমন এফিকিউজ থাকে, যেমন আইবি এর তে নাকি 60% মার্ক না পেলে চান্স হয় না, যেটা আসলে সত্যি না। কারণ আমি অনেক জায়গায় অনেক মার্কস লিভ করে এসেছিলাম, তারপরে হচ্ছে যে আমি চান্স পেয়ে গেছি। তো বিষয়টা আসলে হচ্ছে কি যে কোশ্চেন কেমন হচ্ছে ওইটার উপরে ডিপেন্ড করে আপনি কত মার্ক পেলে আপনি ভাইভাতে কল হবেন। আর সাধারণভাবে প্রিপারেশনের জন্য আমি সাজেস্ট করব যে অ্যাজ এ জেনারেলাইজড সেন্স, যে আপনি থিওরি পড়ার থেকে বা থিওরিটিক্যাল প্রিপারেশন নেওয়ার থেকে আপনি প্র্যাকটিক্যাল প্রিপারেশনে বেশি জোর দিন। ম্যাথ সলভ করুন, ইংলিশ কোশ্চেন সলভ করুন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক, একটা বিবিএ গাইড কিনুন, এগুলো সবগুলোর যা যা পারেন সলভ করতে থাকুন, এন্ড ইউ উইল বি গুড এনাফ। ধন্যবাদ। ধন্যবাদ মুন্তাসির আপনাকে। দেখতে দেখতে আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। আম, এখন লাইভটি শেষ করার আগে আমি আমার গেস্টদের কাছে অনুরোধ করব যাতে আপনারা এইবারে ভর্তিচ্ছুদের উপলক্ষে কিছু বলেন। ধন্যবাদ অর্পিতা। এইবার ভর্তিচ্ছুদের শুভকামনার আগে আমি কিছু রিয়েল লাইফ হ্যাকস এর ব্যাপারে বলতে চাই। যেমন পরীক্ষার আগে অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হবে। আমার ক্ষেত্রে যেমন প্রথম পরীক্ষাটায় আমার একটু লেট হয়ে গিয়েছিল পৌঁছাতে, তো সেটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তো তোমরা যাতে এরকম টেনশনে না পড়ো এর জন্য আগে থেকে সাবধান করে দিচ্ছি, যথেষ্ট সময় হাতে নিয়ে, দরকার হলে 3-4 ঘন্টা আগে বের হবে, কোনো সমস্যা নেই। বা ঢাকা শহরে যদি সিট পড়ে, ঢাকা শহর জ্যামের শহর, তাই সময় হাতে রেখে বের হওয়াটাই ভালো। আর সবাই ঠিক মতো স্বাস্থ্যকর খাবার দাবার করবে, আর টেনশনের কিছু নেই, প্রিপারেশন ভালোভাবে নিতে থাকো, তাহলে অবশ্যই ভালো হবে। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। আহ, তো সবার জন্য আমার পক্ষ থেকে থাকলো শুভকামনা। তো আসলে এই সময়টা খুবই টেন্স থাকে মানুষের জীবনে, বা আমার লাইফে কি হবে, আমি কোথায় যাই, কি পারবো না, এটা সবারই টেনশন থাকে। তো আসলে ওই সময়টা পার করার পরে আসলে মনে হয় যে আসলে টেনশন করাটাই কিছুটা হলো লজিক্যাল। যদি আপনার টেনশন না হয় তাহলে আপনার মনে হবে আচ্ছা ঠিক আছে, আমার তো মনে হয় একটু সমস্যা আছে। তো আপনার যদি এখন টেনশন হয়, দ্যাটস ফাইন, টেনশনটা খুবই নর্মাল একটা বিষয়। বাট এতটুকু মাথায় রাখা দরকার যে টেনশন করে করে যেন আমি নিজের প্রিপারেশনের সময় নষ্ট না করে, হ্যাঁ আমার তো কিছু হবে না, আমার এত কিছু বাকি আছে, এত কিছু বাকি আছে। তো আসলে এতটুকুই বলবো যে যদি আপনি পড়ে থাকেন এই অ্যাডমিশনের সময়টাতে, আপনি কোনো না কোনো ভার্সিটি বা পাবলিক যেটাই বলি না কেন আপনি চান্স পাবেন, এটার গ্যারান্টি আমি দিয়ে রাখছি। যে আপনি যদি পড়ে থাকেন অবশ্যই আপনি চান্স পাবেন, এটা কোনো মিস নেই। তো সবার জন্য থাকলো শুভকামনা, এবং আপনাদের জন্য তোমাদের জন্য আমার একটা প্রিয় লাইন, ইফ ইউ ফাইট ফর ইউর ড্রিমস উইল ফাইট ফর ইউ। ধন্যবাদ। আচ্ছা, তো ওদের জন্য দুইটা কথা বলতে চাই। সেটা হলো, একটা হলো ফার্স্টে ফোকাস ঠিক রাখো। অনেকেই থাকে যে প্রথমে বুঝে উঠতে পারে না যে আমি কোন দিকে যাব, আমি কি করব, আমি কিসের প্রিপারেশন নিব, সবগুলোর প্রিপারেশন নিতে শুরু করে দেয়। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, ফোকাসটা ঠিক রাখা। কেন? কারণ একটা মানুষের ওয়ার্ক রেটের হাইয়েস্ট ক্যাপাবিলিটি 100%। এখন ধরলাম যে তোমার অ্যাডমিশন, তুমি নিজের বেস্টটা দিবা, তুমি নিজের 120% দিচ্ছ, কিন্তু তোমার মনে করো যে এখন তুমি যদি তোমার এই ওয়ার্ক রেটটাকে
দুই দিকে প্রিপারেশন নিয়ে ডাইভার্ট করে ফেলো। তুমি তো 120% এর চেয়ে বেশি দিতে পারছো না। এখন তুমি যদি এটাকে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অথবা ভার্সিটি তিন দিকেই দিয়ে ফেলো, তাহলে দেখো তোমার ওয়ার্ক রেট কমে প্রতিটা সেক্টরে 40% হয়ে যাচ্ছে। কিন্তু এমন অনেকেই থাকবে যারা ইঞ্জিনিয়ারিং এর জন্যই 120% দিবে বা মেডিকেলের জন্য 120% দিবে। এখন তুমি তোমার 40% প্রিপারেশন নিয়ে সেই 120% প্রিপারেশন যে নিয়েছে তার সাথে কি একটা ফেয়ার কম্পিটিশন করতে পারবা? সেটা তো উচিত হবে না। তো সেই জন্য খুব বেশি প্রয়োজন একদিকে ফোকাস রাখা, নিজের গোলটা ফার্স্টেই ঠিক করা এবং সেই অনুযায়ী পুরো 3 মাস পরিশ্রম করা। আর সেকেন্ড যে কথাটা সেটা হলো কিছুতেই হতাশ হওয়া যাবে না। অনেক সময় দেখা যাবে যে ফ্রেন্ড গুলো কোনো কোচিং এ বেশি নাম্বার পাচ্ছে, আগিয়ে যাচ্ছে, পড়া অনেক বেশি শেষ হয়ে গিয়েছে, আমি পিছিয়ে আছি, এগুলো নিয়ে ভেবে হতাশ হওয়া যাবে না। কারণ ও অ্যাডমিশন মানে টেস্টে রেজাল্টটা অনেক সময় না, পুরোপুরি নির্ভর করে যে ওই সময় অ্যাডমিশন পরীক্ষার হলে বসে তুমি কি করছো তার উপরে। হলে বসে যে যা করবে এটার মানে তার বাইরে তো কেউ কোনো ফল পাবে না। ওই সময় অনেক কিছুই হয়ে যেতে পারে। তো হলে কি হবে না হবে সেটা ভেবে যদি তোমার মনে করো যে প্রিপারেশনে তো আর ঘাটতি রাখা যাবে না, প্রিপারেশন তোমাকে ফুল টাইম নিতে হবে। তো সেই জন্য কে কি পারছে, মানে কে কি আগিয়ে গেল, আমি পিছিয়ে গেলাম, এসব কিছু না ভেবে নিজের বেস্ট প্রিপারেশনটা নাও। পরীক্ষার হলে নিশ্চয়ই আল্লাহ তোমাকে সহায়তা করবে। বেস্ট অফ লাক সবার জন্য। এই অ্যাডমিশন পিরিয়ডে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি, সেটা হচ্ছে যে একটা রুটিনে থাকা। সো মানে নিজের জন্য একটা কমপ্লিট রুটিন বানিয়ে নাও। আর হচ্ছে যে ইটস নট নেসেসারিলি যে তোমাকে সকাল 7টা বাজে উঠে পড়তে বসতে হবে বা 6টা বাজে উঠে পড়তে বসতে হবে বা তুমি রাত জেগে পড়তে পারবে না, এরকম কিছু না। জাস্ট মেক শিওর যে তুমি জাস্ট একটা ছন্দে রাখো নিজেকে। যে তুমি যদি সকাল 7টা বাজে উঠতে প্রেফার করো তুমি তখনই উঠো, যদি তুমি রাত জাগতে প্রেফার করো তুমি প্রতিদিনই রাত জাগো, দ্যাটস নট আ প্রবলেম ইন মাই আইস। দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ যে তুমি তোমার স্কেজুয়াল বারবার চেঞ্জ করছো না, তুমি একদিন সকালে পড়ছো না, তারপর একদিন বিকালে পড়ছো, এভাবে করে তুমি নিজের কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারবে না। আর আরেকটা জিনিস যেটা বলি যে অ্যাডমিশন টাইমে আমরা অনেকেই পরিশ্রম করে, অনেকেই অনেক পরিশ্রম করে কিন্তু তার সুফলটা তারা পায় না। এটার জন্য আমি বলবো যে ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক স্মার্ট। হ্যাঁ, হার্ড ওয়ার্ক ইজ নেসেসারি, বাট ইউ নিড টু বি স্মার্ট টু ইউটিলাইজ ইউর অপরচুনিটিস প্রপারলি। বেস্ট অফ লাক। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের লাইভ এই পর্যন্তই ছিল। যদি তোমাদের আরো আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো। আম, তাছাড়া আজকের লাইভ এই পর্যন্তই। সবাইকে শুভকামনা, ভালোভাবে পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ।